স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় গাজীপুরে আছে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা একটি রিসোর্ট। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে রিসোর্টের বেশ কিছু জমি দখল করেছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। গাজীপুর সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ডের খিলগাঁও মৌজায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় আছে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট নামের একটি রিসোর্ট। অভিযোগ উঠেছে রিসোর্টের 52 বিঘা তাদের কেনা, বাকিটা দখল করা। স্থানীয়রা জানান অনেকের কাছ থেকে বছর ভিত্তিতে জমি ভাড়া নিয়ে রিসোর্টের আকার বড় করা হয়েছে। মাছের চাষ করে বেশি সুবিধা করতে পারি না, এই বিধে আমরা ওনাদের কাছে ভাড়া দিচ্ছি। জমির মধ্যে স্থাপনা করে আমরা ভাড়াও দিছি, আমি ভাড়াও নিচ্ছি এখান থেকে। আশেপাশে যা আছে যতটুকু আছে সম্পূর্ণ জায়গা ভাড়া নেওয়া। গাজীপুরের 41 নং ওয়ার্ডের মৃত শেখ আবুল হোসেনের স্ত্রী নূরজাহান বেগমের অভিযোগ, তার 43 শতাংশ জমি জোর করে দখল করে নিয়েছেন মতিউর রহমান ও তার স্ত্রী। একই এলাকার শেখ মোক্তার হোসেন সহ অনেকের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে জমি জবরদখল করেছেন মতিউর। মামলায় জিতেও জমির দাম পাননি তারা। লায়লা কানিজ এবং তার স্বামী মতিউর রহমান আমার 24 শতাংশ জমি জাল দলিল কইরা তাদের কেয়ারটেকারের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে 4টা মামলা দিছে। 4টা মামলায় রায় পাইছি। খালি ম্যাডামের দিয়ে দেন, ভালো দাম দিবেন। আমি কই ভালো দামের দরকার নেই, আমার যদি 3 কোটি টাকা দেয় তা আমি বেচবো না। এই জমির বর্তমানে মূল্য হলো 15 লক্ষ টাকাটা। এই জমিটি নিয়ে গেছে, কোনো টাকা পয়সা আমার মায় পাই নাই। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। আমি তো বেশ 1-1.5 বছর ধরে এখানে আছি, কোনো মানুষ এরকম কোনোদিন অভিযোগ করে না। অভিযোগ করলে তো পুলিশ আসতো বা মানুষজন আসতো, এলাকার বড় বড় যারা আছে ধরেন কমিশনার আছে, কেউ না আসতো এখানে। জবরদখল করা সম্পত্তি উদ্ধার এবং ভুক্তভোগীদের জমির সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দীপ্ত বার্তা কক্ষ। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়ার যে আইনি প্রক্রিয়া আছে তা শতভাগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এতে দুর্নীতির প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আনা অভিযোগ দ্রুত অনুসন্ধান ও বিচারের পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকরা। এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। এতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের বিষয়টি আবারও সামনে এসেছে। সরকারি কর্মচারী আইন অনুযায়ী 5 বছর পর পর সরকারি চাকুরেদের নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া প্রতি বছর এনবিআর-এর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদের পূর্ণাঙ্গ হিসাব দিতে হয়। বিশ্লেষকদের দাবি, এসব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে না। স্টেটমেন্টের এসব স্টেটমেন্টগুলির একটা পার্সেন্টেজ কিন্তু তারা অডিট করার কথা। তো এটা আমি দিচ্ছি কিনা এগুলি কিন্তু এটা তারা দেখতে পারে যে একজন হয়তো 5টা বাড়ি আছে কিন্তু সে দেখাচ্ছেই না। যারা এই জাতীয় সম্পদের অভিযোগ আসছে তারা সব কিছু তারা গিয়েতে দেখাইছে এবং স্বচ্ছ, এটা আমি মনে করি না। আমার মনে হচ্ছে যে এটা এমন না, তারা কোথাও না কোনোভাবে গিয়ে করছে। জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে একটা নিয়ন্ত্রক সংস্থা, এটি হচ্ছে যে কর ফাঁকি দেওয়া হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব। অথচ যেই ব্যক্তিকে নিয়ে এত ব্যাপক আলোচনা, তার যে আয়ের মূল উৎসটা কিন্তু কর ফাঁকি থেকে, এবং সেটা যে মান্য করা হয় না, সে কারণে কোনো জবাবদিহিতার উপায় নেই বা জবাবদিহিতার দৃষ্টান্ত নেই। তার কারণ হচ্ছে কেউ করেন না। যার হাতে জবাবদিহি নিশ্চিত করার ক্ষমতা তারাই কিন্তু চান না এটা হোক। তিনি বলছেন, দুর্নীতি প্রতিরোধে আইনি কাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুটোই আছে, তবে বিচারহীনতার সংস্কৃতি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টান্ত স্থাপন করতে না পারায় দুর্নীতি বাড়ছে। যে ঘটনাগুলি ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে, প্রাক্তন হোক বা বর্তমান হোক, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এতে আমি মোটেও অবাক হইনি। তার কারণ হচ্ছে এই জায়গায় আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। সরকারি খাতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি প্রতিরোধের জন্য বা ক্ষমতার ব্যবহার প্রতিরোধের জন্য যে আইনি নীতি কাঠামো আছে, যে জবাবদিহিতার মুখোমুখি হতে হয়, সেটির কোনো দৃষ্টান্ত খুব বিরল।
আমি চাই এগুলো দ্রুত যথাযথভাবে যত দ্রুত সম্ভব এগুলো অনুসন্ধান করুক, অনুসন্ধানের পরে তদন্ত শেষ করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হোক এবং আদালতে তারা অনুপস্থিত থাকলে অনুপস্থিতি বিচার হতে পারে, বিচার হোক। তার মতে শুধু সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ন্ত্রণ নয়, বেসরকারি পর্যায়েও সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন জাতীয় সংসদের কয়েকজন সদস্য। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে বিশেষ টাস্ক ফোর্স ও কমিশন গঠনের পাশাপাশি দুর্নীতি নিয়ে পর্যালোচনার দাবি জানিয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিল খেলাপি, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি। কি বলা হচ্ছে, কোর্টের পারমিশন ছিল না সেই জন্য তারা চলে গিয়েছে। কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া? কি করে গেল? যে ব্যবস্থায় এইরকম দুর্নীতি হতে পারে তার সেই ব্যবস্থার একটা পর্যালোচনা দরকার এবং সেখানে আমি মনে করি একটা হাই পাওয়ার্ড কমিশন করা উচিত। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের বরাদ্দ কৃষি উন্নয়নের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পরিচালক জাহাঙ্গীর আলম। কৃষি খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়েছেন এই কৃষি অর্থনীতিবিদ। বুধবার বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবনে আয়োজিত প্রস্তাবিত বাজেটে কৃষি খাত শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের 5টি মন্ত্রণালয়ের জন্য 47,332 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বরাদ্দের 5.94%। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় পুরো কৃষি খাতের বরাদ্দ 8,670 কোটি টাকা বা 15.48% কমে গেছে বলে জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে বিমান, জল ও স্থলপথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে প্রায় 5 লাখ ফিলিস্তিনি এখনও বিপর্যয়কর মাত্রার ক্ষুধার মুখে আছে। ইসরায়েল হামাস যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক ত্রাণ বাধাগ্রস্ত হতে থাকলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। এদিকে গাজার যুদ্ধের মধ্যে ভারত গোপনে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গাজায় ভারতের তৈরি বিস্ফোরক ও রকেট ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। দর্শক, এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, বগুড়া কারাগারে ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি। এছাড়াও বিশেষ ব্যক্তির দুর্নীতির পক্ষে বিবৃতি দিয়ে অভিযোগের দায় নিচ্ছে সংস্থাগুলো। সংসদে বাহাউদ্দিন নাসিমের বক্তব্য নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। এই খবরটিকেও গুরুত্ব সহকারে প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। এবার দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও এই যে ছাদ ছিদ্র করে আসামি পালানোর বিষয়, সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। কপোতাক্ষে আরও টাকা ঢালছে সরকার, অনিয়মের সুফল কম। এটি একটি বিশেষ প্রতিবেদন দৈনিক প্রথম আলোর। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। অর্থনীতির শক্তি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, এটি আসলে তাদের একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও এসএমই ঋণ 6% সুদে প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজ, সে বিষয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এবার রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরে হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান, আরও 2 আসামি গ্রেপ্তার। এমপি আনার হত্যার প্রতিবেদন নিয়ে এই খবরটি
করা হয়েছে যুগান্তরে। এছাড়া মেয়ের ক্ষোভ বাবারে ছাড়ুম না, ছাগলে তছনত মতিউরের সাজানো বাগান, এটি একটি আসলে বিশেষ প্রতিবেদন যুগান্তরের। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন 50%, এই শিরোনামে বণিক বার্তা প্রতিবেদন প্রকাশ করেছে। দর্শক, এই ছিল আমার কাছে দৈনিক পত্রিকার আজকের শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।